বঙ্গবন্ধু কন্যার জন্মদিনে বিশেষ ক্যাম্পেইনে ৭৫ লাখ করোনা টিকাদান। কয়েকদিন থেকে নিউজে দেখতেছি প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে টিকা দেবে আর কি, মেসেজ আসে নাই, তারপরে এই সুযোগটা পাইছি, এই সুযোগে দিলাম। আজকে যে গণটিকায় অংশগ্রহণ করতে পেরেছি আমি খুবই গর্বিত। সহজ হয়েছে টিকাটা পাওয়া। আগামীকালকে যে সমস্ত জায়গায় টার্গেট ফুলফিল হবে না, অপেক্ষমান আছে তাদেরকে দেওয়া। সংগ্রাম মুখর বর্ণাঢ্য জীবনের ৭৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব হারিয়েও দেশকে পৌঁছে দিয়েছেন বিস্ময়কর উত্থান পর্বে। আমি সব হারিয়েছি, কিন্তু জাতির পিতা যে আদর্শ শিক্ষা দিয়ে গেছেন তা সেই আদর্শ বুকে ধারণ করেই আমি এগিয়ে যেতে চেষ্টা করছি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত ১১টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আলাদা ৫ মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার জামিনের মেয়াদ বাড়ল ১ বছর। রমনা থানার নাশকতার মামলায় আদালতে মির্জা ফখরুল। এবছর জেএসসি ও জেডিসি পরীক্ষা হচ্ছে না, জানালেন শিক্ষামন্ত্রী। অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করে ফল নির্ধারণ, এসএসসি ও এইচএসসিতে নিতে সব প্রস্তুতি সম্পন্ন। ঢাকার বাইরেও ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। প্রতিদিনই রাজধানীতে আসছে বিভিন্ন জেলার রোগী, বেড়েছে মৌসুম পরিবর্তনজনিত নানা রোগে আক্রান্তের সংখ্যাও। মোবাইল, ল্যাপটপ ও গাড়ি নিতে আদালতে চিত্রনায়িকা পরিমণি। জব্দকৃত মালামাল ফেরত দেওয়ার নির্দেশ বিচারকের, একমত রাষ্ট্রপক্ষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে ৭৫ লাখ করোনা ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যে সারা দেশে হয়ে গেল একদিনের বিশেষ ক্যাম্পেইন। তবে স্বাস্থ্য বিভাগের প্রচারণার অভাবে কেন্দ্রে কেন্দ্রে মানুষের উপস্থিতি ছিল তুলনামূলক কম। এদিকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জানিয়েছেন, গণটিকা ক্যাম্পেইন আবারও হবে। প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন, লক্ষ্যটা তাই এই দিনে সারা দেশে ৭৫ লাখ টিকা দেয়া। মঙ্গলবার সকাল ৯টা থেকেই রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকায় প্রতিটি ওয়ার্ডে শুরু হয় এই বিশেষ টিকা কার্যক্রম। আগে থেকেই রেজিস্ট্রেশন করা, কিন্তু এসএমএস নেই, তাই মিলছে না ভ্যাকসিন। এবারের ক্যাম্পেইনে তাদের দেয়া হচ্ছে সিনোফার্মের টিকা। হতাশার ভিতরে ছিলাম, কিন্তু মেসেজ আসে নাই, তারপরে এই সুযোগটা পাইছি, এই সুযোগে দিলাম, ভালো হইলো। কয়েকদিন থেকে নিউজে দেখতেছি প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে টিকা দেবে আর কি, টিভিতে দেখে তারপর এখানে আসছি আর। তবে গতবারের ক্যাম্পেইনে রেজিস্ট্রেশন ছাড়া ভ্যাকসিন দেয়া হলেও এই দফায় কেবল এনআইডি নিয়ে কেন্দ্রে এসে টিকা না নিয়ে ফিরে গেছেন অনেকে। আমার আরও 2জন লোক আসছিল যে তারা রেজিস্ট্রেশন করে নাই, কিন্তু এখান থেকে বলছে যে রেজিস্ট্রেশন ছাড়া টিকা দেওয়া হবে না। আবার স্বাস্থ্য বিভাগের তড়িঘড়ি সিদ্ধান্তের কারণে প্রচারণা হয়েছে কম, তাই মানুষের উপস্থিতিও ছিল তুলনামূলক কম। এটা আসলে ওইরকম ভাবে মনে হয় প্রচার হয় নাই ভাইয়া। আমাদের জানা মতে আমাদের কলা বাগান, যেমন সামনে মসজিদ আছে, এগুলো কিন্তু বলা হয় নাই। এদিকে ধানমন্ডির গণটিকা কার্যক্রম পরিদর্শনে এসে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জানিয়েছেন, নির্ধারিত ৭৫ লাখ শেষ হওয়া পর্যন্ত চলবে এই কার্যক্রম। এছাড়া টিকার মজুদ সাপেক্ষে প্রায় করা হবে এ ধরনের ক্যাম্পেইন। ৭৫ লাখ দেব, এরপরে আমাদের কাছে টিকা থাকলে আমরা একদিনে ১ কোটি করে দেওয়ার চেষ্টা করব। আগামীকালকে যে সমস্ত জায়গায় টার্গেট ফুলফিল হবে না, অপেক্ষমান আছে তাদেরকে দেওয়া। প্রতিটি ওয়ার্ডে একটি করে কেন্দ্রে 2টি করে বুথ, দেয়া হচ্ছে 500 করে ডোজ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সংগ্রাম মুখর বর্ণাঢ্য জীবন তার, ছিল না জীবনের স্বাভাবিক গতিধারা। হাতের মুঠোয় জীবন বাজি রেখে পথ চলাই যার একমাত্র নিয়তি। সব হারিয়েও দেশকে তিনি পৌঁছে দিতে চান গৌরবোজ্জ্বল সাফল্যের অধ্যায়ে। অনমনীয় সেই সংগ্রামী ব্যক্তিত্ব দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পা রাখলেন ৭৫ বছরে। প্রতিকূল পরিস্থিতি আর রক্তরঞ্জিত পথ পাড়ি দিয়েই তিনি দেশকে প্রতিষ্ঠিত করেছেন সম্মানের কাতারে। তার টানা এক যুগের নেতৃত্বে এক বিস্ময়কর উত্থান পর্বে বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। ১৯৪৭-এ দেশভাগের উত্তাল সময়ে ২৮ সেপ্টেম্বর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতার কোলে জন্ম নেন শেখ হাসিনা, সবার আদরের হাসু। জাতির পিতার জ্যেষ্ঠ এই সন্তান ঢাকাতেই থাকতেন বাবার সঙ্গে। রাজনৈতিক আবহের পরিবারে বেড়ে ওঠা এই নারী ছাত্রজীবন থেকেই সম্পৃক্ত রাজনীতির সঙ্গে। পিতার সংগ্রামমুখর নেতৃত্বের প্রতিটি অধ্যায়ে নীরব সাক্ষী হয়ে যেন শিখেছিলেন নেতৃত্ব আর আত্মোৎসর্গের মহামন্ত্র।
1975-এ আকস্মিক ঝড়ে ছিন্ন ভিন্ন হয়ে যায় তার পরিবার। বৈরী পৃথিবীতে 6 বছর নির্বাসিত থেকে 1981 সালে দেশে ফেরেন তিনি। বিপন্ন সেই সময়ে পিতার ঐশ্বর্যময় রাজনীতির সিঁড়িতে পা রেখে শুরু নতুন অধ্যায়ের। তিনি ফিরেছিলেন ইতিহাসের চ্যালেঞ্জ নিতে। ক্ষমতার মোহ পেছনে ফেলে চরম প্রতিকূল পরিস্থিতিতেও মাত্র 34 বছর বয়স থেকেই টানা 4 দশক ধরে দায়িত্ব বয়ে চলেছেন আওয়ামী লীগ প্রধান হিসেবে। আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে তারা তার নেতৃত্ব বেছে নেবে বা জনগণ তার নেতা বেছে নেবে। প্রধানমন্ত্রী রূপে ঘটনাক্রমে বেঁচে যাওয়া এক মহাকাব্যের ট্র্যাজেডির নায়িকা হতে হয়েছে বঙ্গবন্ধু কন্যাকে। মৃত্যুর মুখোমুখি হয়ে কাঁটা বিছানো রক্তরঞ্জিত পথ বেয়েই তাকে চলতে হয় দিনের পর দিন। এখন পর্যন্ত 20 বার প্রাণনাশের ষড়যন্ত্র পরাভূত করে দেশের জন্য অবিরাম কাজ করে চলেছেন এই আপসহীন নেত্রী। আমি সব হারিয়েছি, মা, বাবা, ভাই, বোন, কিন্তু জাতির পিতা যে আদর্শ শিক্ষা দিয়ে গেছেন তা সেই আদর্শ বুকে ধারণ করেই আমি এগিয়ে যেতে চেষ্টা করছি। 4 দশক ধরে রাজনৈতিক প্রজ্ঞা আর আপসহীন নেতৃত্বের মাধ্যমে দেশের গণতান্ত্রিক রাজনীতির মূল স্রোতধারার প্রধান নেতা হিসেবেও প্রতিষ্ঠিত হয়েছেন তিনি। বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা নারী রাজনীতিকের পালকও এখন তার মুকুটে। এক যুগের সাহসিকতায় উন্নয়নের বিষয় এখন পুরো বাংলাদেশ। বৈশ্বিক সমস্যা থেকে শোষিত নিপীড়িত মানুষের অধিকার আদায়ের সংগ্রামেও অগ্রণী শেখ হাসিনা এখন বিশ্ব নেতাদের কাতারে। অসীম ধৈর্য দিয়ে নিষ্ঠুর বেদনা পাথর চাপার কষ্ট বয়ে চলেই মানুষের সমৃদ্ধ জীবন গড়ার প্রত্যাশায় নিজেকে উৎসর্গ করা শেখ হাসিনা বহু বাধার প্রাচীর টপকে আজ 75 বছরে পা রাখলেন। দেশের অগ্রযাত্রার সম্মুখে থেকে তিনি আমৃত্যু নেতৃত্ব দেবেন বলেই আশা দেশবাসীর। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর 75তম জন্মদিন উপলক্ষে রাজধানীতে আলোচনা সভা করেছে আওয়ামী লীগ। এতে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় শৃঙ্খলা মেনে নেতাকর্মীদের শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি বলেন, সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে। এ নিয়ে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পা রাখলেন 75 বছরে। আমরা শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ। ঘাত প্রতিঘাত ছুঁয়ে স্বজনহারা দলীয় প্রধান দেশকে যে অবস্থানে উন্নীত করেছেন তার উদযাপনে জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত এই আলোচনা সভায় সভাপতি মণ্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, সংবিধান অনুযায়ী আওয়ামী লীগের অধীনেই হবে জাতীয় নির্বাচন। আবারও হুমকি দিচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার বলে কোনো সরকার নাই। বাংলাদেশে আর কোনোদিন তত্ত্বাবধায়ক সরকার হবে না। এ সময় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বহুদলীয় গণতন্ত্রের নামে তামাশার জন্ম দেয়া বিএনপির কাছে দেশবাসীর আর চাওয়ার কিছু নেই। নির্বাচন নিয়ে আজকে মাঠ ঘোলাও করবেন, পানি ঘোলা করবেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, যে কোনো সহিংসতা আমরা সমুচিত জবাব দিতে প্রস্তুত। সময় মতোই জাতীয় নির্বাচন হবে জানিয়ে কাদের বলেন, পলাতক কোনো আসামিকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নেবে না জাতি। বাংলাদেশেও সময় মতো সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচন করবে আপনাদের প্রধানমন্ত্রীকে। পলাতক দণ্ডিত আসামি যদি নির্বাচনের নেতা হয়, জনগণ এই দণ্ডিত পলাতক নেতাকে কোনোদিনও এদেশের নির্বাচনের নেতা হিসাবে মেনে নেবে না। শেখ হাসিনার জন্মদিনে নেতাকর্মীদের জয়ের প্রস্তুতি নিয়ে আগামী নির্বাচনের জন্য কাজ করার আহ্বানও জানান সাধারণ সম্পাদক। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গেল এক যুগের নেতৃত্ব ছাড়া পাকিস্তানের চেয়ে বিভিন্ন সূচকে বাংলাদেশ এগিয়ে থাকত না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা। জীবনের মর্মবাণীকে আত্মস্থ করতে পেরেছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। আলাদা 5 মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের মেয়াদ 1 বছর করে বাড়িয়েছেন হাইকোর্ট। এর মধ্যে 4টি মানহানি ও 1টি নাশকতার মামলা।
এদিকে 9 বছর আগের নাশকতার এক মামলায় সিএমএম আদালতে হাজিরা দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই মামলায় অভিযোগ গঠনের শুনানি হবে 16 ফেব্রুয়ারি। কুমিল্লায় বাসে আগুন দিয়ে মানুষ হত্যা এবং ঢাকা ও নড়াইলে করা 4টি মানহানির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের মেয়াদ 1 বছর করে বাড়িয়েছেন হাইকোর্ট। জামিনের মেয়াদ বাড়ানোর বেগম জিয়ার আবেদনের প্রেক্ষিতে আলাদা দুটি বেঞ্চ এই আদেশ দেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মোট 36টি মামলা রয়েছে। এর মধ্যে দুর্নীতির 2 মামলায় 17 বছরের সাজা হয়েছে তার। বাকি মামলা ঝুলে আছে বিচারিক আদালতে। এর মধ্যে বেশ কয়েকটি মামলার কার্যক্রম স্থগিত রয়েছে। দণ্ড হওয়া 2 মামলা ছাড়া বাকি মামলাতে জামিনে আছেন বিএনপি নেত্রী। সময়ে সময়ে জামিনের মেয়াদ বাড়ছে। সেই মামলাগুলোতে আজকে 1 বছর করে জামিনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি কুমিল্লায় তথাকথিত একটি নাশকতার মামলা, যেটা সম্পূর্ণরূপে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে মিথ্যা বানোয়াট মামলা দায়ের করা হয়েছিল, সেই মামলারও 1 বছরের জামিনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। এদিকে 2012 সালে রাজধানীর কাকরাইল মোড়ে সিটি কর্পোরেশনের ময়লার গাড়িতে আগুন দেওয়ার মামলায় আদালতে হাজিরা দিয়েছেন বিএনপির মহাসচিব। এদিন এই মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়। এটা অ্যাবসলিউটলি পলিটিক্যাল কেস। এত বৃহৎ রাজনৈতিক দলের মহাসচিব একটা ময়লার গাড়ি পোড়ানোর জন্য সকাল 7টায় উত্তরার থেকে আসবে, এইটা আনবিলিভেবল। 16 ফেব্রুয়ারি মির্জা ফখরুলের নাশকতার মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবছর জেএসসি জেডিসি পরীক্ষা হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। বিকেলে প্রধানমন্ত্রীর 75তম জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি একথা জানান। এছাড়াও সকালে আরও একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার জন্য সরকারের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেএসসি জেডিসি পরীক্ষা শুরু হওয়ার পর থেকেই এ নিয়ে আলোচনা সমালোচনা চলছিল। গত বছর করোনার কারণে শিক্ষার্থীদের অটোপাস দেয়া হলেও এবছর পরীক্ষা হওয়া না হওয়া নিয়ে ছিল সংশয়। অবশেষে এ বিষয়ে এলো সিদ্ধান্ত। মঙ্গলবার বিকেলে সরকারি গণভবন উচ্চ বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানে জেএসসি ও জেডিসি পরীক্ষার বিষয়ে শিক্ষামন্ত্রী জানান, শ্রেণীকক্ষের অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করেই শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা হবে। মনে হয় না এবছর আর আমরা জেএসসি নেবার সুযোগ পাবো, কারণ সামনেই ঠিক এসএসসি এইচএসসি আছে। আর আমাদের শ্রেণী সমাপনী মূল্যায়ন সেটি সব ক্লাসের হবে। এদিকে সকালে আরেকটি অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিতে সরকারের সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ বলেও জানান শিক্ষামন্ত্রী। আমাদের সমস্ত প্রিপারেশন আছে। আমরা আশা করি ইনশাআল্লাহ এখন অতিমারীয় যে অবস্থায় আছে পরীক্ষাগুলো সময় মতো সুষ্ঠুভাবে সম্পন্ন হবে ইনশাআল্লাহ, সকলের সহযোগিতা। এছাড়াও করোনা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বাস্থ্যের বিষয়ে কোনো প্রকার ঝুঁকি নেওয়া হচ্ছে না জানিয়ে মন্ত্রী আরও বলেন, যেখানে সংক্রমণের তথ্য পাওয়া যাচ্ছে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। গাড়ি, ল্যাপটপ, মোবাইল সহ জব্দকৃত আনুষঙ্গিক জিনিসপত্র ফেরত পাচ্ছেন চিত্রনায়িকা পরিমণি। রাষ্ট্রপক্ষ আপত্তি না জানানোয় আজ জব্দকৃত 16টি মালামাল ফেরত দেওয়ার আদেশ দেন আদালত। এ আদেশে সন্তুষ্ট পরিমণি। এদিকে আদালতের আদেশের পর গণমাধ্যমের সামনে কে কথা বলবে এ নিয়ে রাষ্ট্রপক্ষের 2 আইনজীবীর তর্কাতর্কি হয়েছে। প্রায় 2 মাস পর নিজের ব্যবহৃত গাড়ি, ল্যাপটপ, মোবাইল, মেকআপ বক্স ফেরত পেতে আদালতে চিত্রনায়িকা পরিমণি। জব্দকৃত এই আনুষঙ্গিক জিনিসপত্র ফেরত দেওয়ার পক্ষে মতও দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা। আপত্তি নেই রাষ্ট্রপক্ষের আইনজীবীদের। ভিড় এড়াতে এদিন পরিমণিকে দেয়া হয় পর্যাপ্ত নিরাপত্তা। মঙ্গলবার এ নিয়ে শুনানি হয়। পরে জব্দকৃত 16টি আলামত পরিমণিকে বুঝিয়ে দেওয়ার আদেশ দেন আদালত। তবে চাওয়া মাত্র এগুলো আবার জমা দিতে হবে তাকে। এই আদেশের পর গণমাধ্যমের সামনে কে কথা বলবেন তা নিয়ে রাষ্ট্রপক্ষের 2 আইনজীবীর মধ্যে কিছুক্ষণ তর্কাতর্কিও হয়। এখানে তদন্তকারী কর্মকর্তা তিনি বলেছেন যে যেহেতু এটা মাদক মামলা, এগুলো জিম্মায় দিলে পরে তার এই তদন্তে কোনো ব্যাঘাত ঘটবে না। আমরা বলেছি যে যেহেতু গাড়িটি একটি ব্যাংকের থেকে লোন নিয়ে কেনা, সেহেতু এই গাড়ি দিলে পরে বা এগুলো দিলে পরে
আমাদের রাষ্ট্রপক্ষে কোনো আপত্তি থাকবে না। আইনজীবী জানান, আদালতের এই আদেশে সন্তুষ্ট পরি। গাড়ি না থাকায় এতদিন নিরাপত্তাহীনতায় ছিলেন বলেও জানান তিনি। যে বাসার ঠিকানাটা সবাই জেনে যাওয়ায় প্রতিদিনই তার বাসার সামনে লোকজন ভিড় করে এবং নিরাপত্তাহীনতায় ভুগতেছেন উনি, যার কারণে গাড়িটি তার খুবই এসেনশিয়াল ছিল এবং তিনি সন্তুষ্ট যে গাড়িটি জিম্মায় পেলেন। আগামী 10 অক্টোবর এই মামলায় অভিযোগপত্র দাখিলের দিন ধার্য রয়েছে। গত 4 আগস্ট পরিমণিকে গ্রেফতার করে র্যাব। 27 দিন জেল খাটার পর 1 সেপ্টেম্বর কারামুক্ত হন এই চিত্রনায়িকা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রোগীর সংখ্যা আগের চেয়ে সামান্য কমলেও এখনও নিয়ন্ত্রণহীন ডেঙ্গু পরিস্থিতি। শিশুদের আক্রান্ত হওয়ার চিত্র উদ্বেগজনক। রোগী আসছে ঢাকার বাইরে থেকেও, খালি নেই হাসপাতালে ডেঙ্গু কর্নারের শয্যা। চিকিৎসকদের সংখ্যা বৃষ্টির কারণে আগামী মাসের শুরুতে ডেঙ্গু পরিস্থিতি আরও অবনতি হতে পারে। 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 219 জন হাসপাতালে ভর্তি হয়েছেন, মারা গেছেন 2 জন। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। ডেঙ্গু আক্রান্ত হয়ে 1 সপ্তাহের বেশি সময় ধরে নানা সমস্যায় ভুগছেন 8 বছরের শিশু শফিকুর রহমান। মুন্সিগঞ্জ থেকে সোমবার ভর্তি করা হয় ঢাকা শিশু হাসপাতালে। শারীরিক অবস্থা আরও অবনতি হলে লাগতে পারে আইসিইউ। ট্রিটমেন্ট করবো, আমি তো পারতেছি না, আমি অনেক ধারণা করে আমি টাকা নিয়ে আসছি। শফিকের মতো গত 7 দিনে অর্ধশত শিশু ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন এই হাসপাতালে। আগের তুলনায় চাপ কমলেও এখনও রোগীতে পূর্ণ ডেঙ্গু কর্নারের সব শয্যা। ডেঙ্গুর প্রভাবে শিশুদের শরীরে নানা সমস্যার কারণে উদ্বিগ্ন অভিভাবকরা। আইসিইউতে 6 দিন রাখার পরে বেডে দিয়েছে আবার কালকে। একবার বলছে অবস্থা খুবই খারাপ, আপনার ছেলে নাও বাঁচতে পারে। টেম্পারেচার হচ্ছে আপনার কখনো 105-এর নিচে হয় না, সারা গাও চুলকাইতেছে, রাতে ঘুমাইতে দেয় না। সেপ্টেম্বর মাসের শেষের দিকে নিয়ন্ত্রণে আনার কথা ছিল ডেঙ্গু পরিস্থিতি, কিন্তু দেখা যাচ্ছে না তার কোনো লক্ষণ। তাই প্রশ্ন উঠছে মশক নিধন ব্যবস্থাপনা নিয়ে। অনেক মশার ওষুধ তো ভালো করে দেয় না। যেহেতু বাচ্চারা আক্রান্ত হচ্ছে, তার মানে আমাদের অবশ্যই এখানে প্রিভেনশনে ঘাটতি আছে। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত 17,500 ব্যক্তির মধ্যে 7,215 জনই শনাক্ত হন সেপ্টেম্বরের 27 দিনে। চিকিৎসকদের সংখ্যা সাম্প্রতিক বৃষ্টির প্রভাবে আগামী মাসের শুরুতেও থাকতে পারে ডেঙ্গুর প্রকোপ। এখনও ছেড়ে ছেড়ে বৃষ্টি হচ্ছে, যে কারণে আরও লেনদেনিং হবে এই বিষয়টা। যে মসকিউটোগুলি আমাদের প্রজননে রয়েছে তারা তো বড় হবে, অসুস্থ মানুষকে কামড়াবে, তার নিকটস্থ মানুষকে কামড়াবে এবং এটা সার্কুলেট করতে থাকবে। শুধু ডেঙ্গুই নয়, মৌসুম পরিবর্তনজনিত নানা রোগে আক্রান্ত শিশুদের নিয়েও হাসপাতালে ভিড় করছেন অভিভাবকরা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। বাংলাদেশের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক উন্নয়নে আন্তরিক লেবার পার্টি চ্যালেঞ্জ মোকাবিলায় কমিউনিটি সহযোগিতা চাইলেন ব্রিটিশ এমপি টিউলিপ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দৃঢ়তার কারণে বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক অনেক সূচকে পাকিস্তান ও ভারতের চেয়ে এগিয়ে রয়েছে। জাতীয় প্রেস ক্লাবে প্রগতিশীল সাংবাদিক মঞ্চ আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শুধুমাত্র অর্থনৈতিক ক্ষেত্রে নয়, আমরা সমস্ত ক্ষেত্রে আজকে পাকিস্তানকে অতিক্রম করেছি। অর্থনৈতিক সূচক, সামাজিক সূচক, মানবোন্নয়ন সূচক, সব সূচকে, সামাজিক সূচক, অর্থনৈতিক সূচকে আমরা ভারতকেও অতিক্রম করেছি। এমনকি এই করোনার মধ্যে আমাদের মাথাপিছু আয় ভারতকেও ছাড়িয়ে গেছে। জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প বাংলাদেশে নাই। অনেক আন্তর্জাতিক ব্যক্তিত্ব যারা বড় বড় পুরস্কার এনেছেন, পুরস্কার পেয়েছেন, তাদেরকেও এই করোনাকালে দেখা যায় নাই, খুঁজে পাওয়া যায় নাই। অনেকে অনেক এনজিও করেন, তাদেরকেও এই করোনাকালে খুঁজে পাওয়া যায় নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনকে স্মরণীয় করে রাখতে বুড়িগঙ্গায় হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী প্রতিযোগিতা নৌকাবাইজ। নৌপরিবহন মন্ত্রণালয়, ক্রীড়া মন্ত্রণালয় এবং বিআইডব্লিউটিএ বর্ণাঢ্য এই আয়োজন করে। রাজধানীর সোয়ারীঘাট থেকে শুরু হয়ে এই প্রতিযোগিতা চলে কামরাঙ্গীর চর পর্যন্ত। শত শত নৌকা সমারোহে যেন প্রাণ ফিরে পেয়েছে বুড়িগঙ্গা। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঢাকাবাসীকে একটু বিনোদন দিতে আয়োজন করা হয় এই নৌকা বাইচের। এই দৃশ্য উপভোগে নদীর দুই পাড়ে জড়ো হন হাজার হাজার মানুষ। আমাদের ঐতিহ্যবাহী বুড়িগঙ্গা নদীতে যে নৌকা বাইচ হচ্ছে, এজন্য আমরা এই ঢাকার মানুষ অত্যন্ত আনন্দিত। বুড়িগঙ্গা যাতে তার সেই পূর্ণ আগের যৌবনে বুড়িগঙ্গা ফিরে দেখতে চায় ঢাকাবাসী। সব বছর থেকে এই বছরটা অনেক সুন্দর হয়েছে, অনেক আগে কখনো দেখিনি, একবার দেখলাম, ভালো লাগছে। দীর্ঘদিন পরে আসলে আমরা আমাদের এই নৌকাবাইচটিকে আবার দেখার একটা সুযোগ পেয়েছি। নৌকাবাইচে অংশগ্রহণ করে নবাবগঞ্জ রোয়িং ক্লাব ও নৌকাবাইচ ঐতিহ্য রক্ষা কমিটির 6টি আকর্ষণীয় বিশাল আকৃতির ঘাসি নৌকা। 13টি টিম এই প্রতিযোগিতায় অংশ নেয়। প্রায় 2.5 কিলোমিটার পথ অতিক্রম করেন তারা। প্রতিযোগিতায় বিজয়ী হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রতিযোগীরা। নৌকাবাইচ দিতে আসছি, অনেক ভালো লাগতেছে, সেকেন্ড হয়েছি। নৌকাবাইচ এখন
গ্রাম বাংলায় হয় না, আমাদের ঢাকার ভিতরে হয়েছে, আমাদের অনেক আনন্দ লাগতেছে। এর আগে নৌকাবাইজ প্রতিযোগিতার উদ্বোধন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। নদী দখলকারীদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা। এর মধ্য দিয়ে একটি নতুন মেসেজ হলো যে শুধু খেলার জন্য খেলা নয়, আমাদের নদী দূষণ, আমাদের নদী দখল, আমাদের এর হাত থেকে আমাদের প্রজন্মকে রক্ষা করা। আমাদের বর্জ্য আমরা নদীতে ফেলে দিচ্ছি, আমাদের বর্জ্য আমরা খালে ফেলে দিচ্ছি। কাজে এই খাল যদি পরিষ্কার থাকে, নদী যদি পরিষ্কার থাকে, আমাদের ওয়াটার ট্রান্সপোর্ট যেরকম সুবিধা হবে, ঠিক অনুরূপভাবে আমরা এই ধরনের খেলা নিতে পারবো। পরে এক মনোমুগ্ধকর লেজার শোর আয়োজন করা হয়। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়। বাংলাদেশের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক উন্নয়নে লেবার পার্টি সবচেয়ে বেশি আন্তরিক বলে মন্তব্য করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক কনফারেন্সে লেবার পার্টির শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। শোয়েব কবিরের রিপোর্ট। লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের অনুষ্ঠানটি অনেকটাই লেবার পার্টির প্রভাবশালী নেতাদের মিলন মেলায় পরিণত হয়। ব্রিটিশ রাজনীতিবিদরা বাংলাদেশি কমিউনিটির সাফল্য এবং ধারাবাহিক অগ্রযাত্রার প্রশংসা করে বলেন, আগামীতে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশি কমিউনিটির সহযোগিতা দরকার। We are great friends of Bangladesh and always have been great friends of Bangladesh from the days of independence. And I hope in the coming years again, with my Bondu, we can go to Bangladesh again. জাতির জনক বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক মনে করেন, বাংলাদেশের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক উন্নয়নে সবচেয়ে বেশি আন্তরিক ভূমিকা রাখে লেবার পার্টি। The Labour Party, we want Britain to be open, we want London to be open, and we want to make sure that we welcome people who are struggling in their own countries, and we want to provide a safe haven. আমি সবাইকে বলি যারা বাঙালি, join the Labour Party, and there's 4 of us now, British Bangladeshi MPs. We need more. So বাংলাদেশ এবং লেবার পার্টি যে ব্রিটিশ বাংলাদেশি যে বংশোদ্ভূত যে পলিটিশিয়ানরা আছেন, তারা বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের সম্পর্ক উন্নয়নে একটি অসামান্য অবদান রাখছেন। ব্রিটেনের রাজনীতিতে বিশেষ করে লেবার দলে বাংলাদেশি এমপিরা তাদের অবস্থান দিন দিন আরো সুদৃঢ় করছেন বলে মনে করেন লেবার পার্টির শীর্ষ নেতারা। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন।